নমস্কার, দ্য স্টোরি টেলার চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের মেঘ ও রৌদ্র। গল্প পাঠে আমি অনিন্দিতা। পূর্বদিনে বৃষ্টি হইয়া গিয়াছে। আজ ক্ষান্ত বর্ষণ প্রাতঃকালে ম্লান রৌদ্র খণ্ড মেঘে মিলিয়া পরিপক্ব প্রায় আউশ ধানের ক্ষেত্রের উপর পর্যায়ক্রমে আপন আপন সুদীর্ঘ তুলি বুলাইয়া যাইতেছিল। সুবিস্তৃত শ্যাম চিত্রপট একবার আলোকে স্পর্শে উজ্জ্বল পাণ্ডুবর্ণ ধারণ করিতেছিল, আবার পরক্ষণেই ছায়া প্রলেপে গাঢ় স্নিগ্ধতায় অঙ্কিত হইতেছিল। যখন সমস্ত আকাশ রঙ্গভূমিতে মেঘ এবং রৌদ্র দুইটি মাত্র অভিনেতা আপন আপন অংশ অভিনয় করিতেছিল, তখন নিম্নে সংসার রঙ্গভূমিতে কত স্থানে কত অভিনয় চলিতেছিল তাহার আর সংখ্যা নাই। আমরা যেখানে একটি ক্ষুদ্র জীবননাট্যের পট উত্তোলন করিলাম, সেখানে গ্রামে পথের ধারে একটি বাড়ি দেখা যাইতেছে। বাহিরের একটিমাত্র ঘর পাকা, এবং সেই ঘরে দুই পার্শ্ব দিয়া জীর্ণপায় ইষ্টকের প্রাচীর গুটিকতক মাটির ঘর বেষ্টন করিয়া আছে। পথ হইতে গড়াদের জানলা দিয়া দেখা যাইতেছে একটি যুবা পুরুষ খালি গায়ে তক্তপোষে বসিয়া বাম হস্তে ক্ষণে ক্ষণে তালপাতার পাখা লইয়া গ্রীষ্ম এবং মশক দূর করিবার চেষ্টা করিতেছেন, এবং দক্ষিণ হস্তে বই লইয়া পাঠে নিবিষ্ট আছেন। বাহিরে গ্রামের পথে একটি ডোরে কাপড় পরা বালিকা আঁচলে গুটিকত কালো জাম লইয়া একে একে নিঃশেষ করিতে করিতে উক্ত বরাত দেওয়া জানলার সম্মুখ দিয়া বারংবার যাতায়াত করিতেছিল। মুখের ভাবে স্পষ্টই বোঝা যাইতেছিল, ভিতরে যে মানুষটি তক্তপোষে বসিয়া বই পড়িতেছে তাহার সহিত বালিকার ঘনিষ্ঠ পরিচয় আছে, এবং কোনো মতে সে তাহার মনোযোগ আকর্ষণপূর্বক তাহাকে নীরবে অবজ্ঞাভরে জানাইয়া দিতে চাহে যে, সম্প্রতি কালো জাম খাইতে আমি অত্যন্ত ব্যস্ত আছি, তোমাকে আমি ত্রাহ্যমাত্র করি না। দুর্ভাগ্যক্রমে ঘরের ভিতরকার অধ্যয়নশীল পুরুষটি চোখে কম দেখেন। দূর হইতে বালিকার নীরব উপেক্ষা তাহাকে স্পর্শ করিতে পারে না। বালিকাও তাহা জানিত, সুতরাং অনেকক্ষণ নিষ্ফল আনাগোনার পর নীরব অপেক্ষার পরিবর্তে কালো জামের আটি বাহির করিতে হইল। অন্ধের নিকটে অভিমানের বিশুদ্ধতা রক্ষা করা এতই দুরূহ। যখন ক্ষণে ক্ষণে দুই চারিটা কঠিন আটি যেন দৈবক্রমে বিক্ষিপ্ত হইয়া কাঠের দরজার উপর ঠক করিয়া শব্দ করিয়া উঠিল, তখন পাঠরত পুরুষটি মাথা তুলিয়া চাহিয়া দেখিল। মায়াবিনী বালিকা তাহা জানিতে পারিয়া দ্বিগুণ নিবিষ্টভাবে অঞ্চল হইতে দংশনযোগ্য সুপরিপক্ক কালোজাম নির্বাচন করিতে প্রবৃত্ত হইল। পুরুষটি ভ্রু কুঞ্চিত করিয়া বিশেষ চেষ্টা সহকারে নিরীক্ষণপূর্বক বালিকাকে চিনিতে পারিল, এবং বই রাখিয়া জানলার কাছে উঠিয়া দাঁড়াইয়া হাস্যমুখে ডাকিল, গিরিবালা। গিরিবালা অবিচলিতভাবে নিজের অঞ্চলের মধ্যে জাম পরীক্ষা কার্যে সম্পূর্ণ অভিনিবিষ্ট থাকিয়া মৃদু গমনে আপন মনে এক এক পা করিয়া চলিতে লাগিল। তখন ক্ষীণ দৃষ্টি যুবা পুরুষের বুঝিতে বাকি রহিল না যে কোনো একটি অজ্ঞানকৃত অপরাধীর দণ্ডবিধান হইতেছে। তাড়াতাড়ি বাহিরে আসিয়া কহিলেন, কই, আজ আমাকে জাম দিলে না? গিরিবালা সে কথা কানে না আনিয়া বহু অন্বেষণ ও পরীক্ষায় একটি জাম মনোনীত করিয়া অত্যন্ত নিশ্চিন্ত মনে খাইতে আরম্ভ করিল। এই জাম বলে গিরিবালাদের বাগানের জাম, এবং যুবা পুরুষের দৈনিক বরাদ্দ। কি জানি, সে কথা কিছুতেই আজ গিরিবালার স্মরণ হইল না। তাহার ব্যবহারে প্রকাশ পাইল যে এগুলি সে একমাত্র নিজের জন্যই আহরণ করিয়াছে, কিন্তু নিজের বাগান হইতে ফল পাড়িয়া পরের দরজার সম্মুখে আসিয়া ঘটা করিয়া খাইবার কি অর্থ পরিষ্কার বোঝা গেল না। তখন পুরুষটি কাছে আসিয়া তাহার হাত ধরিল। গিরিবালা প্রথমটা আঁকিয়া বাকিয়া হাত ছাড়াইয়া চলিয়া যাইবার চেষ্টা করিল, তাহার পরে সহসা অশ্রুজলে ভাসিয়া কাঁদিয়া উঠিল, এবং আঁচলের জাম ভূতলে ছড়াইয়া ফেলিয়া দিয়া ছুটিয়া চলিয়া গেল। সকালবেলাকার চঞ্চল রৌদ্র এবং চঞ্চল মেঘ বৈকালে শান্ত ও শ্রান্ত ভাব ধারণ করিয়াছে। শুভ্র স্ফীত মেঘ আকাশের প্রান্তভাগে স্তূপাকার হইয়া পড়িয়া আছে,
এবং অপরাহ্নের অবসন্নপ্রায় আলোক গাছের পাতায়, পুষ্করিণীর জলে এবং বর্ষাস্নাত প্রকৃতির প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গে ঝিকঝিক করিতেছে। আবার সেই বালিকাটিকে সেই গড়াদের জানলার সম্মুখে দেখা যাইতেছে এবং ঘরের মধ্যে সেই যুবা পুরুষটি বসিয়া আছে। প্রভৃতির মধ্যে এবেলা বালিকার অঞ্চলে জাম নাই এবং যুবকের হস্তেও বই নাই। তদপেক্ষা গুরুতর এবং নিগুড় প্রভেদও কিছু কিছু ছিল। এবেলাও বালিকা কি বিশেষ আবশ্যকে সেই বিশেষ স্থানে আসিয়া ইতস্তত করিতেছে বলা কঠিন। আর যাহাই আবশ্যক থাক, ঘরের ভিতরকার মানুষটির সহিত আলাপ করিবার যে আবশ্যক আছে, ইহা কোনোমতেই বালিকার ব্যবহারে প্রকাশ পায় না। বরঞ্চ বোধ হইল সে দেখিতে আসিয়াছে সকালবেলায় যে জামগুলি ফেলিয়া গেছে, বিকেলবেলায় তাহার কোনোটার অঙ্কুর বাহির হইয়াছে কিনা। কিন্তু অঙ্কুর না বাহির হইবার অন্যান্য কারণের মধ্যে একটি গুরুতর কারণ এই ছিল যে ফলগুলি সম্প্রতি যুবকের সম্মুখে তক্তপোষের ওপর রাশিকৃত ছিল, এবং বালিকা যখন ক্ষণে ক্ষণে অবনত হইয়া কোনো একটা অনির্দেশ্য কাল্পনিক পদার্থের অনুসন্ধানে নিযুক্ত ছিল, তখন যুবক মনের হাস্য গোপন করিয়া অত্যন্ত গভীরভাবে একটি একটি জাম নির্বাচন করিয়া সযত্নে আহার করিতেছিল। অবশেষে যখন দু একটা আঁটি দৈবক্রমে বালিকার পায়ের কাছে, এমনকি পায়ের উপর আসিয়া পড়িল, তখন গিরিবালা বুঝিতে পারিল যুবক বালিকার অভিমানের প্রতিশোধ লইতেছে। কিন্তু এ কি উচিত? যখন সে আপনার ক্ষুদ্র হৃদয়টুকুর সমস্ত গর্ব বিসর্জন দিয়া আত্মসমর্পণ করিবার অবসর খুঁজিতেছে, তখন কি তাহার সেই অত্যন্ত দুরূহ পথে বাধা দেওয়া নিষ্ঠুরতা নহে? ধরা দিতে আসিয়াছে এই কথাটা ধরা পড়িয়া বালিকা যখন ক্রমশ আরক্তিম হইয়া পলায়নের পথ অনুসন্ধান করিতে লাগিল, তখন যুবক বাহিরে আসিয়া তাহার হাত ধরিল। সকালবেলাকার মতো এবেলাও বালিকা আঁকিয়া বাকিয়া হাত ছাড়াইয়া পালাইবার বহু চেষ্টা করিল, কিন্তু কাঁদিল না, বরঞ্চ রক্তবর্ণ হইয়া ঘাড় বাঁকাইয়া উৎপীড়নকারীর পৃষ্ঠদেশে মুখ লুকাইয়া প্রচুর পরিমাণে হাসিতে লাগিল, এবং যেন কেবলমাত্র বাহ্য আকর্ষণে নীত হইয়া পরাভূত বন্দী ভাবে লৌহ গরাদ বেষ্টিত কারাগারের মধ্যে প্রবেশ করিল। আকাশে মেঘরৌদ্রের খেলা যেমন সামান্য, ধরাপ্রান্তে এই দুটি প্রাণীর খেলাও তেমনি সামান্য, তেমনি ক্ষণস্থায়ী। আবার আকাশে মেঘরৌদ্রের খেলা যেমন সামান্য নহে এবং খেলা নহে, কিন্তু খেলার মতো দেখিতে মাত্র, তেমনি এই দুটি অখ্যাতনামা মনুষ্যের একটি কর্মহীন বর্ষাদিনের ক্ষুদ্র ইতিহাস সংসারের শত শত ঘটনার মধ্যে তুচ্ছ বলিয়া প্রতীয়মান হইতে পারে, কিন্তু ইহা তুচ্ছ নহে। যে বৃদ্ধ বিরাট অদৃষ্ট অবিচলিত গম্ভীর মুখে অনন্তকাল ধরিয়া যুগের সহিত যুগান্তর গাঁথিয়া তুলিতেছে, সেই বৃদ্ধই বালিকার এই সকাল বিকালে তুচ্ছ হাসি কান্নার মধ্যে জীবনব্যাপী শোক দুঃখের বীজ অঙ্কুরিত করিয়া তুলিতেছিল। তথাপি বালিকার এই অকারণ অভিমান বড়ই অর্থহীন বলিয়া বোধ হইল, কেবল দর্শকের কাছে নহে, এই ক্ষুদ্র নাট্যের প্রধান পাত্র উক্ত যুবকের নিকটেও। এই বালিকা কেন যে একদিন বা রাগ করে, একদিন বা অপরিমিত স্নেহ প্রকাশ করিতে থাকে, কোনোদিন বা দৈনিক বরাদ্দ বাড়াইয়া দেয়, কোনোদিন বা দৈনিক বরাদ্দ একেবারেই বন্ধ করে, তাহার কারণ খুঁজিয়া পাওয়া সহজ নহে। এক একদিন সে যেন তাহার সমস্ত কল্পনা, ভাবনা এবং নৈপুণ্য একত্র করিয়া যুবকের সন্তোষ সাধনে প্রবৃত্ত হয়। আবার এক একদিন তাহার সমস্ত ক্ষুদ্র শক্তি, তাহার সমস্ত কাঠিন্য একত্র সংহত করিয়া তাহাকে আঘাত করিতে চেষ্টা করে। বেদনা দিতে না পারিলে তাহার কাঠিন্য দ্বিগুণ বাড়িয়া ওঠে। কৃতকার্য হইলে সে কাঠিন্য অনুতাপের অশ্রুজলে শতধা বিগলিত হইয়া অজস্র স্নেহ ধারায় প্রবাহিত হইতে থাকে। গ্রামের মধ্যে আর সকলেই দলাদলি, চক্রান্ত, ইক্ষুচ্ছ্বাস, মিথ্যে মোকদ্দমা এবং পাটের কারবার লইয়া থাকিত। ভাবের আলোচনা এবং সাহিত্য চর্চা করিত কেবল শশীভূষণ এবং গিরিবালা। ইহাতে কাহারও ঔৎসুক্য বা উৎকণ্ঠার কোনো বিষয় নাই, কারণ গিরিবালার বয়স 10 এবং শশীভূষণ একটি সদ্য বিকশিত MA-BL, উভয়ে প্রতিবেশী মাত্র। গিরিবালার পিতা হরকুমার এককালে নিজ গ্রামের পত্তনিদার ছিলেন। এখন দুরবস্থায় পড়িয়া সমস্ত বিক্রয় করিয়া তাহাদের বিদেশী জমিদারের নায়েবী পদ গ্রহণ করিয়াছেন।
যে পরগনায় তাহাদের বাস সেই পরগনারই নায়েবি, সুতরাং তাহাকে জন্মস্থান হইতে নড়িতে হয় না। শশীভূষণ MA পাশ করিয়া আইন পরীক্ষায় উত্তীর্ণ হইয়াছেন, কিন্তু কিছুতেই কোনো কর্মে ভিড়িলেন না। লোকের সঙ্গে মেশা বা সভাস্থলে দুটো কথা বলা সেও তাহার দ্বারা হইয়া ওঠে না। চোখে কম দেখেন বলিয়া চেনা লোককে চিনিতে পারেন না, এবং সেই কারণে ভ্রু কুঞ্চিত করিয়া দৃষ্টিপাত করিতে হয়। লোকে সেটাকে ঔদ্ধত্য বলিয়া বিবেচনা করে। কলিকাতার জনসমুদ্রের মধ্যে আপন মনে একলা থাকা শোভা পায়, কিন্তু পল্লীগ্রামে সেটা বিশেষ স্পর্ধার মতো দেখিতে হয়। শশীভূষণের বাপ যখন বিস্তর চেষ্টায় পরাস্ত হইয়া অবশেষে তাহার অকর্মণ্য পুত্রটিকে পল্লীতে তাহার সামান্য বিষয় রক্ষা কার্যে নিয়োগ করিলেন, তখন শশীভূষণকে পল্লীবাসীদের নিকট হইতে বিস্তর উৎপীড়ন, উপহাস এবং লাঞ্ছনা সহিতে হইয়াছিল। লাঞ্ছনার আরও একটা কারণ ছিল। শান্তিপ্রিয় শশীভূষণ বিবাহ করিতে সম্মত ছিলেন না। কন্যাদায়গ্রস্ত পিতামাতাগণ তাহার এই অনিচ্ছাকে দুঃসহ অহংকার জ্ঞান করিয়া কিছুতেই ক্ষমা করিতে পারিতেন না। শশীভূষণের ওপর যতই উপদ্রব হইতে লাগিল, শশীভূষণ ততই আপন বিবরের মধ্যে অদৃশ্য হইতে লাগিলেন। একটি কোণের ঘরে তক্তপোষের উপর কতগুলি বাঁধানো ইংরেজি বই লইয়া বসিয়া থাকিতেন। যখন যেটা ইচ্ছা হইত পাঠ করিতেন। এই তো ছিল তার কাজ। বিষয় কি করিয়া রক্ষা হইত তাহা বিষয়ই জানে। এবং পূর্বেই আভাসে বলা গিয়াছে, মানুষের মধ্যে তাহার সম্পর্ক ছিল কেবল গিরিবালার সহিত। গিরিবালার ভাইরা স্কুলে যাইত এবং ফিরিয়া আসিয়া মোড়ো ভগ্নীটিকে কোনোদিনও জিজ্ঞাসা করিত পৃথিবীর আকার কিরূপ, কোনোদিনও বা প্রশ্ন করিত সূর্য বড় না পৃথিবী বড়। সে যখন ভুল বলিত তখন তাহার প্রতি বিপুল অবজ্ঞা দেখাইয়া ভ্রম সংশোধন করিত। সূর্য পৃথিবী অপেক্ষা বৃহৎ, এ মতটা যদি গিরিবালার নিকট প্রমাণ অভাবে অশুদ্ধ বলিয়া বোধ হইত, তখন সেই সন্দেহ যদি সে সাহস করিয়া প্রকাশ করিত, তবে তাহার ভাইরা তাহাকে দ্বিগুণ উপেক্ষা ভরে কহিত, ইস, আমাদের বইয়ে লেখা আছে, আর তুই। ছাপার বইয়ে এমন কথা লেখা আছে শুনিয়া গিরিবালা সম্পূর্ণ নিরুত্তর হইয়া যাইত। দ্বিতীয় আর কোনো প্রমাণ তাহার নিকট আবশ্যক বোধ হইত না। কিন্তু তাহার মনে মনে বড় ইচ্ছা করিত সেও দাদাদের মতো বই লইয়া পড়ে। কোনো কোনো দিন সে আপন ঘরে বসিয়া কোনো একটা বই খুলিয়া বিড়বিড় করিয়া পড়ার ভান করিত এবং অনর্গল পাতা উল্টাইয়া যাইত। ছাপার কালো কালো ছোট ছোট অপরিচিত অক্ষরগুলি কি যেন এক মহা রহস্যশালার সিংহদ্বারে দলে দলে সার বাঁধিয়া স্কন্ধের উপরে ইকার ও ইকার রে ফুচাইয়া পাহারা দিত। গিরিবালার কোনো প্রশ্নেরই কোনো উত্তর করিত না। কথামালা তাহার ব্যাঘ্র শৃগাল অশ্ববর্ধবের একটি কথাও কৌতূহলকাতর বালিকার নিকট ফাঁস করিত না, এবং আখ্যান মঞ্জুরি তাহার সমস্ত আখ্যানগুলি লইয়া মৌনব্রতের মতো নীরবে চাহিয়া থাকিত। গিরিবালা তাহার ভাইদের নিকট পড়া শিখিবার প্রস্তাব করিয়াছিল, কিন্তু তার ভাইরা সে কথায় কর্ণপাত মাত্র করে নাই। একমাত্র শশীভূষণ তাহার সহায় ছিল। গিরিবালার নিকট কথামালা এবং আখ্যান মঞ্জুরি যেমন দুর্বেদ্য রহস্যপূর্ণ ছিল, শশীভূষণও প্রথম প্রথম অনেকটা সেই রূপ ছিল। লোহার বরাত দেওয়া রাস্তার ধারে ছোট বসিবার ঘরটিতে যুবক একাকী তক্তপোষের ওপর পুস্তক পরিবৃত্ত হইয়া বসিয়া থাকিত। গিরিবালা গরাত ধরিয়া বাহিরে দাঁড়াইয়া অবাক হইয়া এই নত পৃষ্ঠ পাঠ নিবিষ্ট অদ্ভুত লোকটিকে নিরীক্ষণ করিয়া দেখিত। পুস্তকের সংখ্যা তুলনা করিয়া মনে মনে স্থির করিত, শশীভূষণ তাহার ভাইদের অপেক্ষা অনেক বেশি বিদ্বান। তদপেক্ষা বিস্ময়জনক ব্যাপার, তাহার নিকট আর কিছুই ছিল না। কথামালা প্রভৃতি পৃথিবীর প্রধান প্রধান পাঠ্যপুস্তকগুলি শশীভূষণ যে নিঃশেষপূর্বক পাঠ করিয়া ফেলিয়াছে, এ বিষয়ে তাহার সন্দেহ মাত্র ছিল না। এই জন্য শশীভূষণ যখন পুস্তকের পাতা উল্টাইত, সে স্থিরভাবে দাঁড়াইয়া তাহার জ্ঞানের অবধি নির্ণয় করিতে পারিত না। অবশেষে এই বিস্ময়মগ্ন বালিকাটি ক্ষীণ দৃষ্টি শশীভূষণের মনোযোগ আকর্ষণ করিল। শশীভূষণ একদিন একটা ঝকঝকে বাঁধানো বই খুলিয়া বলিল, গিরিবালা, ছবি দেখবি, আয়। গিরিবালা তৎক্ষণাৎ দৌড়াইয়া পালাইয়া গেল।
কিন্তু পরের দিন সে পুনর্বার ডোরে কাপড় পরিয়া সেই গড়াদের বাহিরে দাঁড়াইয়া সেইরূপ গম্ভীর মৌন ও মনোযোগের সহিত শশীভূষণের অধ্যয়ন কার্য নিরীক্ষণ করিয়া দেখিতে লাগিল। শশীভূষণ সেদিনও ডাকিল এবং সেদিনও সে বেণী দুলাইয়া ঊর্ধ্বশ্বাসে ছুটিয়া পালাইল। এইরূপে তাহাদের পরিচয়ের সূত্রপাত হইয়া ক্রমে কখন ঘনিষ্ঠতর হইয়া উঠিল এবং কখন যে বালিকা গড়াদের বাহির হইতে শশীভূষণের ঘরের মধ্যে প্রবেশ করিল, তাহার তক্তপোষের উপর বাঁধানো পুস্তক স্তূপের মধ্যে স্থান পাইল, ঠিক সে তারিখটা নির্ণয় করিয়া দিতে ঐতিহাসিক গবেষণার প্রয়োজন। শশীভূষণের নিকট গিরিবালার লেখাপড়ার চর্চা আরম্ভ হইল। শুনিয়া সকলে হাসিবেন। এই মাস্টারটি তাহার ক্ষুদ্র ছাত্রীটিকে কেবল যে অক্ষর, বানান এবং ব্যাকরণ শিখাইত তাহা নহে, অনেক বড় বড় কাব্য তর্জমা করিয়া শুনাইত এবং তাহার মতামত জিজ্ঞাসা করিত। বালিকা কি বুঝিত তাহা অন্তর্যামীই জানেন, কিন্তু তাহার ভালো লাগিত তাহাতে সন্দেহ নাই। সে বোঝা না বোঝায় মিশাইয়া আপন বাল্য হৃদয়ে নানা অপরূপ কল্পনাচিত্র আঁকিয়া লইত। নীরবে চক্ষু বিস্ফোরিত করিয়া মন দিয়া শুনিত। মাঝে মাঝে এক একটা অত্যন্ত অসঙ্গত প্রশ্ন জিজ্ঞাসা করিত এবং কখনো কখনো অকস্মাৎ একটা অসংলগ্ন প্রসঙ্গে গিয়া উপনীত হইত। শশীভূষণ তাহাতে কখনো কিছু বাধা দিত না। বড় বড় কাব্য সম্বন্ধে অতি ক্ষুদ্র সমালোচকের নিন্দা, প্রশংসা, টিকা, ভাষ্য শুনিয়া সে বিশেষ আনন্দ লাভ করিত। সমস্ত পল্লীর মধ্যে এই গিরিবালাই তাহার একমাত্র সমজদার বন্ধু। গিরিবালার সহিত শশীভূষণের প্রথম পরিচয় তখন গিরির বয়স ৮ ছিল, এখন তাহার বয়স ১০ হইয়াছে। এই ২ বৎসরে সে ইংরাজি ও বাংলা বর্ণমালা শিখিয়া ২-৪টি সহজ বই পড়িয়া ফেলিয়াছে এবং শশীভূষণের পক্ষেও পল্লীগ্রাম এই ২ বৎসর নিতান্ত সঙ্গবিহীন বিরস বলিয়া বোধ হয় নাই। কিন্তু গিরিবালার বা হরকুমারের সহিত শশীভূষণের ভালোরূপ বনিবনাও হয় নাই। হরকুমার প্রথম এই MA-BL এর নিকট মামলা মোকদ্দমা সম্বন্ধে পরামর্শ লইতে আসিত। MA-BL তাহাতে বড় একটা মনোযোগ করিত না এবং আইনবিদ্যা সম্বন্ধে নায়েবের নিকট আপন অজ্ঞতা স্বীকার করিতে কুণ্ঠিত হইত না। নায়েব সেটাকে নিতান্ত ছল বলে মনে করিত। এমন ভাবে বছর ২ কাটিল। সম্প্রতি একটা অবাধ্য প্রজাকে শাসন করা আবশ্যক হইয়াছে। নায়েব মহাশয় তাহার নামে ভিন্ন ভিন্ন জেলায় ভিন্ন ভিন্ন অপরাধ ও দাবিতে নালিশ রুজু করিয়া দিবার অভিপ্রায় প্রকাশ করিয়া পরামর্শের জন্য শশীভূষণকে কিছু বিশেষ পীড়াপিড়ি করিয়া ধরিলেন। শশীভূষণ পরামর্শ দেওয়া দূরে থাক, শান্ত অথচ দৃঢ়ভাবে হরকুমারকে এমন গুটি ২-৪ কথা বলিলেন যা তাহার কিছুমাত্র মিষ্ট বোধ হইল না। এদিকে আবার প্রজার নামে একটি মোকদ্দমাতেও হরকুমার জিতিতে পারিলেন না। তার মনে দৃঢ় ধারণা হইল শশীভূষণ উক্ত হতভাগ্য প্রজার সহায় ছিল। তিনি প্রতিজ্ঞা করিলেন এমন লোককে গ্রাম হইতে অবিলম্বে তাড়াইতে হইবে। শশীভূষণ দেখিলেন তাহার ক্ষেতের মধ্যে গরু প্রবেশ করে, তাহার কলাইয়ের খোলায় আগুন লাগিয়া যায়, তাহার সীমানা লইয়া বিবাদ বাঁধে, তাহার প্রজারা সহজে খাজনা দেয় না এবং উল্টিয়া তাহার নামে মিথ্যে মোকদ্দমা আনিবার উপক্রম করে। এমনকি সন্ধ্যার সময় পথে বাহির হইলে তাহাকে মারিবে এবং রাত্রে তাহার বসত বাটিতে আগুন লাগাইয়া দিবে, এমন সকল জনশ্রুতিও শোনা যাইতে লাগিল। অবশেষে শান্তিপ্রিয় নিরীহ প্রকৃতি শশীভূষণ গ্রাম ছাড়িয়া কলিকাতায় পালাইবার আয়োজন করিলেন। যাত্রার উদ্যোগ করিতেছেন এমন সময় গ্রামে জয়েন্ট ম্যাজিস্ট্রেট সাহেবের তাঁবু পড়িল। বরকন্দাজ, কনস্টেবল, খানসামা, কুকুর, ঘোড়া, সহিস, ম্যাথরে সমস্ত গ্রাম চঞ্চল হইয়া উঠিল। ছেলের দল ব্যাঘ্রের অনুবর্তী শৃগালের পালের ন্যায় সাহেবের আড্ডার নিকটে শঙ্কিত কৌতূহল সহকারে ঘুরিতে লাগিল। নায়েব মহাশয় যথারীতি আতিথ্য শিরে খরচ লিখিয়া সাহেবের মুরগি, আন্ডা, ঘৃত, দুগ্ধ যোগাইতে লাগিলেন। জয়েন্ট সাহেবের যে পরিমাণ খাদ্য আবশ্যক নায়েব মহাশয় তদপেক্ষা অনেক বেশি অক্ষুণ্ণ চিত্তে সরবরাহ করিয়াছিলেন। কিন্তু প্রাতঃকালে সাহেবের ম্যাথর আসিয়া যখন সাহেবের কুকুরের জন্য একেবারে 4 সের ঘৃত আদেশ করিয়া বসিল, তখন সেটা তাহার সহ্য হইল না। ম্যাথরকে উপদেশ দিলেন যে
সাহেবের কুকুর যদি দেশি কুকুরের অপেক্ষা অনেকটা ঘি বিনা পরিতাপে হজম করিতে পারে, তথাপি এতধিক পরিমাণে স্নেহ পদার্থ তাহার স্বাস্থ্যের পক্ষে কল্যাণজনক নহে। তাহাকে ঘি দিলেন না। ম্যাথর গিয়া সাহেবকে জানাইল যে কুকুরের জন্য মাংস কোথায় পাওয়া যাইতে পারে, ইহাই সে নায়েবের নিকট সন্ধান লইতে গিয়াছিল। কিন্তু সে জাতিতে ম্যাথর বলিয়া নায়েব অবজ্ঞাপূর্বক তাহাকে সর্বলোক সমক্ষে দূর করিয়া তাড়াইয়া দিয়াছে। এমনকি সাহেবের প্রতিও উপেক্ষা প্রদর্শন করিতে কুণ্ঠিত হয় নাই। একই ব্রাহ্মণের জাত্যভিমান সাহেব লোকের সহজেই অসহ্য বোধ হয়। তাহার ওপর তাহার ম্যাথরকে অপমান করিতে সাহস করিয়াছে। ইহাতে ধৈর্য রক্ষা করা তাহার পক্ষে অসম্ভব হইয়া উঠিল। তৎক্ষণাৎ চাপরাশিকে আদেশ করিলেন, বোলাও নায়েব কোম। নায়েব কম্পিত কলেবরে দুর্গা নাম জপ করিতে করিতে সাহেবের তাঁবুর সম্মুখে খাড়া হইলেন। সাহেব তাঁবু হইতে মচমচ শব্দে বাহির হইয়া আসিয়া নায়েবকে উচ্চ কণ্ঠে বিজাতীয় উচ্চারণে জিজ্ঞাসা করিলেন, তুমি কি কারণ বশত আমার ম্যাথরকে দূর করিয়াছে? হরকুমার শশব্যস্ত হইয়া করজোড়ে জানাইলেন, সাহেবের ম্যাথরকে দূর করিতে পারেন এমন স্পর্ধা কখনোই তাহার পক্ষে সম্ভব নয়। তবে কিনা কুকুরের জন্য একেবারে চারিশির ঘি চাহিয়া বসাতে প্রথমে তিনি উক্ত চতুষ্পদের মঙ্গলার্থে মৃদুভাবে আপত্তি করিয়া পরে ঘৃত সংগ্রহ করিয়া আনিবার জন্য ভিন্ন ভিন্ন স্থানে লোক পাঠাইয়াছেন। সাহেব জিজ্ঞাসা করিলেন, কাহাকে পাঠানো হইয়াছে এবং কোথায় পাঠানো হইয়াছে? হরকুমার তৎক্ষণাৎ যেমন মুখে আসিল নাম করিয়া দিলেন। সেই নামীয় লোকগণ সেই গ্রামে ঘৃত আনিবার জন্য গিয়াছে কিনা সন্ধান করিতে অতি সত্বর লোক পাঠাইয়া সাহেব নায়েবকে তাঁবুতে বসাইয়া রাখিলেন। দূতগণ অপরাহ্নে ফিরিয়া আসিয়া সাহেবকে জানাইল, ঘৃত সংগ্রহের জন্য কেহ কোথাও যায় নাই। নায়েবের সমস্ত কথাই মিথ্যা এবং ম্যাথর যে সত্য বলিয়াছে তাহাতে আর হাকিমের সন্দেহ রহিল না। তখন জয়েন্ট সাহেব ক্রোধে গর্জন করিয়া ম্যাথরকে ডাকিয়া কহিলেন, এই শ্যালকের কর্ণ ধরিয়া তাঁবুর চারিধারে ঘোরদৌড় করাও। ম্যাথর আর কাল বিলম্ব না করিয়া চতুর্দিকে লোকারণ্যের মধ্যে সাহেবের আদেশ পালন করিল। দেখিতে দেখিতে কথাটা ঘরে ঘরে রাষ্ট্র হইয়া গেল। হরকুমার গৃহে আসিয়া আহার ত্যাগ করিয়া মুমূর্ষুবৎ পড়িয়া রহিলেন। জমিদারি কার্য উপলক্ষে নায়েবের শত্রু বিস্তর ছিল। তাহারা এই ঘটনায় অত্যন্ত আনন্দ লাভ করিল। কিন্তু শশীভূষণ যখন এই সংবাদ শুনিলেন তখন তাহার সর্বাঙ্গের রক্ত উত্তপ্ত হইয়া উঠিল। সমস্ত রাত্রি তাহার নিদ্রা হইল না। পরদিন প্রাতে তিনি হরকুমারের বাড়ি গিয়া উপস্থিত হইলেন। হরকুমার তাহার হাত ধরিয়া ব্যাকুলভাবে কাঁদিতে লাগিলেন। শশীভূষণ কহিলেন, সাহেবের নামে মানহানির মোকদ্দমা আনিতে হইবে। আমি তোমার উকিল হইয়া লড়িব। স্বয়ং ম্যাজিস্ট্রেট সাহেবের নামে মোকদ্দমা আনিতে হইবে? শুনিয়া হরকুমার প্রথমটা ভীত হইয়া উঠিলেন। শশীভূষণ কিছুতেই ছাড়িলেন না। হরকুমার বিবেচনা করিতে সময় নইলেন, কিন্তু যখন দেখিলেন কথাটা চারিদিকে রাষ্ট্র হইয়াছে এবং শত্রুগণ আনন্দ প্রকাশ করিতেছে, তখন তিনি আর থাকিতে পারিলেন না। শশীভূষণের শরণাপন্ন হইলেন। কহিলেন, বাপু, শুনিলাম তুমি অকারণে কলিকাতা যাইবার আয়োজন করিতেছ। সে তো কিছুতেই হইতে পারে না। তোমার মতো একজন লোক গ্রামে থাকিলে আমাদের সাহস কত থাকে। যাহা হোক, আমাকে এই ঘোর অপমান হইতে উদ্ধার করিতে হইবে। যে শশীভূষণ চিরকাল লোকচক্ষুর অন্তরালে নিভৃত নির্জনতার মধ্যে আপনাকে রক্ষা করিবার চেষ্টা করিয়া আসিয়াছেন, তিনি আজ আদালতে আসিয়া হাজির হইলেন। ম্যাজিস্ট্রেট তাহার নালিশ শুনিয়া তাহাকে প্রাইভেট কামরার মধ্যে ডাকিয়া লইয়া অত্যন্ত খাতির করিয়া কহিলেন, শশীবাবু, এ মোকদ্দমাটা গোপনে মিটমাট করিয়া ফেলিলে ভালো হয় নাকি? শশীভূষণ টেবিলের উপরিস্থিত একখানি আইন গ্রন্থের মলাটের উপর তাহার কঞ্চিত ভুরু ক্ষীণ দৃষ্টি অত্যন্ত নিবিষ্টভাবে রক্ষা করিয়া কহিলেন, আমার বকিলকে আমি এরূপ পরামর্শ দিতে পারি না। তিনি প্রকাশ্যভাবে অপমানিত হইয়াছেন, গোপনে ইহার মিটমাট হইবে কি করিয়া? সাহেব দুই চারি কথা কহিয়া বুঝিলেন এই স্বল্পভাষী স্বল্পদৃষ্টি লোকটিকে সহজে বিচলিত করা সম্ভব নহে। কহিলেন, অলরাইট বাবু, দেখা যাক কদ্দূর কি হয়। এই বলিয়া ম্যাজিস্ট্রেট সাহেব মোকদ্দমার দিন ফিরাইয়া দিয়া
মফস্বল ভ্রমণে বাহির হইলেন। এদিকে জয়েন্ট সাহেব জমিদারকে পত্র লিখিলেন, তোমার নায়েব আমার ভৃত্যদিগকে অপমান করিয়া আমার প্রতি অবজ্ঞা প্রকাশ করে। আশা করি তুমি ইহার সমুচিত প্রতিকার করিবে। জমিদার শশব্যস্ত হইয়া তৎক্ষণাৎ হরকুমার বাবুকে তলব করিলেন। নায়েব আদ্যপান্ত সমস্ত ঘটনা খুলিয়া বলিলেন। জমিদার অত্যন্ত বিরক্ত হইয়া কহিলেন, সাহেবের মেথর যখন চারিশের ঘি চাহিল তুমি বিনা বাক্য ব্যয়ে তৎক্ষণাৎ কেন দিলে না? তোমার কি বাপের করি লাগিত? হরকুমার অস্বীকার করিতে পারিলেন না যে ইহাতে তাহার পৈতৃক সম্পত্তির কোনরূপ ক্ষতি হইত না। নত শিরে অপরাধ স্বীকার করিয়া কহিলেন, আমার গ্রহ মন্দ, তাই এমন দুর্বুদ্ধি ঘটিয়াছিল। জমিদার কহিলেন, তাহার পর আবার সাহেবের নামে নালিশ করিতে তোমাকে কে বলিল? হরকুমার কহিলেন, নালিশ করিবার ইচ্ছা আমার ছিল না। ওই যে আমাদের গ্রামের শশী, তাহার কোথাও কোনো মোকদ্দমা জোটে না, সে ছোড়া নিতান্ত জোর করিয়া প্রায় আমার সম্মতি না লইয়াই এই হাঙ্গামা বাঁধাইয়া বসিয়াছে। শুনিয়া জমিদার শশীভূষণের ওপর অত্যন্ত ক্রুদ্ধ হইয়া উঠিলেন। বুঝিলেন লোকটা অপদার্থ নব্য উকিল, কোন ছুতায় একটা অভিযোগ তুলিয়া সাধারণের সম্মুখে পরিচিত হইবার চেষ্টায় আছে। নায়েবকে হুকুম করিয়া দিলেন, মোকদ্দমা তুলিয়া লইয়া যেন অবিলম্বে ছোট বড় ম্যাজিস্ট্রেট যুগলকে ঠান্ডা করা হয়। নায়েব সাহেবের জন্য কিঞ্চিত ফল মূল শীতলভোগ উপহার লইয়া জয়েন্ট ম্যাজিস্ট্রেটের বাসায় গিয়া হাজির হইলেন। সাহেবকে জানাইলেন, সাহেবের নামে মোকদ্দমা করা তাহার আদৌ স্বভাব বিরুদ্ধ। কেবল শশীভূষণ নামে গ্রামের একটি অপগণ্ড অর্বাচীন উকিল তাহাকে এক প্রকার না জানাইয়াই এইরূপ স্পর্ধার কাজ করিয়াছে। সাহেব শশীভূষণের প্রতি অত্যন্ত বিরক্ত এবং নায়েবের প্রতি বড় সন্তুষ্ট হইলেন এবং কহিলেন, রাগের মাথায় নায়েব বাবুকে দণ্ডবিধান করিয়া তিনি দুঃখিতাছেন। সাহেব বাংলা ভাষা পরীক্ষায় সম্প্রতি পুরস্কার লাভ করিয়া সাধারণের সহিত সাধু ভাষায় বাক্যালাপ করিয়া থাকেন। নায়েব কহিলেন, মা বাপ কখনো বা রাগ করিয়া শাস্তিও দিয়া থাকেন, কখনো বা আদর করিয়া কোলেও টানিয়া লন। ইহাতে সন্তানের বা বাপ মায়ের দুঃখের কোনো কারণ নাই। অতঃপর জয়েন্ট সাহেবের সমস্ত ভৃত্যবর্গকে যথাযোগ্য পারিতোষিক দিয়া হরকুমার মফস্বলে ম্যাজিস্ট্রেট সাহেবের সহিত দেখা করিতে গেলেন। ম্যাজিস্ট্রেট তাহার মুখে শশীভূষণের স্পর্ধার কথা শুনিয়া কহিলেন, আমিও আশ্চর্য হইতেছিলাম যে নায়েব বাবুকে বরাবর ভালো লোক বলিয়াই জানিতাম, তিনি যে সর্বাগ্রে আমাকে না জানাইয়া গোপনে মিটমাট না করিয়া হঠাৎ মোকদ্দমা আনিবেন, এ কি অসম্ভব ব্যাপার। এখন সমস্ত বুঝিতে পারিতেছি। অবশেষে নায়েবকে জিজ্ঞাসা করিলেন, শশী কংগ্রেসে যোগ দিয়াছে কিনা? নায়েব অম্লান মুখে বলিলেন, হ্যাঁ। সাহেব তাহার সাহেবী বুদ্ধিতে স্পষ্টই বুঝিতে পারিলেন এ সমস্তই কংগ্রেসের চাল। একটা পাকচক্র বাঁধাইয়া অমৃত বাজারে প্রবন্ধ লিখিয়া গভর্নমেন্টের সহিত খিটিমিটি করিবার জন্য কংগ্রেসের ক্ষুদ্র ক্ষুদ্র চেলাগণ লুক্কায়িতভাবে চতুর্দিকে অবসর অনুসন্ধান করিতেছে। এই সকল ক্ষুদ্র কণ্টকগণকে একদমে দলট করিয়া ফেলিবার জন্য ম্যাজিস্ট্রেটের হস্তে অধিকতর সরাসরি ক্ষমতা দেওয়া হয় নাই বলিয়া সাহেব ভারতবর্ষীয় গভর্নমেন্টকে অত্যন্ত দুর্বল গভর্নমেন্ট বলিয়া মনে মনে ধিক্কার দিলেন। কিন্তু কংগ্রেসওয়ালা শশীভূষণের নাম ম্যাজিস্ট্রেটের মনে রহিল। সংসারে বড় বড় ব্যাপারগুলি যখন প্রবলভাবে গজাইয়া উঠিতে থাকে, তখন ছোট ছোট ব্যাপারগুলিও ক্ষুদিত ক্ষুদ্র শিকড়জাল লইয়া জগতের উপর আপন দাবি বিস্তার করিতে ছাড়ে না। শশীভূষণ যখন এই ম্যাজিস্ট্রেটের হাঙ্গামা লইয়া বিশেষ ব্যস্ত, যখন বিস্তৃত পুঁথিপত্র হইতে আইন উদ্ধার করিতেছেন, মনে মনে বক্তৃতায় শান দিতেছেন, কল্পনায় সাক্ষীকে জেরা করিতে বসিয়া গিয়াছেন ও প্রকাশ্য আদালতের লোকারণ্য দৃশ্য এবং এই যুদ্ধপর্বের ভাবী পর্বধ্যায়গুলি মনে আনিয়া ক্ষণিক ক্ষণে কম্পিত ঘর্মাক্ত হইয়া উঠিতেছেন, তখন তাহার ক্ষুদ্র ছাত্রীটি তাহার ছিন্ন প্রায় চারুপাট ও মসি বিচিত্র লিখিবার খাতা, বাগান হইতে কখনো ফুল কখনো ফল, মাতৃভাণ্ডার হইতে কোনোদিন আচার, কোনোদিন নারিকেলের মিষ্টান্ন, কোনোদিন পাতায় মোড়া কেতকী কেশর সুগন্ধি গৃহ নির্মিত খয়ের আনিয়া নিয়মিত সময়ে তাহার দ্বারে আসিয়া উপস্থিত হইত। প্রথম দিন কতক দেখিল শশীভূষণ একখানা চিত্রহীন প্রকাণ্ড কঠোর মূর্তি গ্রন্থ খুলিয়া অন্যমনস্ক ভাবে পাতা উল্টাইতেছেন।
সেটা যে মনোযোগ দিয়া পাঠ করিতেছেন তাহাও বোধ হইল না। অন্য সময় শশীভূষণ যে সকল গ্রন্থ পড়িতেন তাহার মধ্য হইতে কোনো না কোনো অংশ গিরিবালাকে বুঝাইবার চেষ্টা করিতেন, কিন্তু ওই স্থূলকায় কালো মলাটের পুস্তক হইতে গিরিবালাকে শোনাইবার জন্য কি দুটো কথাও ছিল না? তা না থাক, তাই বলিয়া ওই বইখানা কি এতই বড়, আর গিরিবালা কি এতই ছোট? প্রথমটা গরুর মনোযোগ আকর্ষণের জন্য গিরিবালা সুর করিয়া বানান করিয়া বেনি সমেত দেহের উত্তরার্ধ সবেগে দুলাইতে দুলাইতে উচ্চস্বরে আপনিই পড়া আরম্ভ করিয়া দিল। দেখিল তাহাতে বিশেষ ফল হইল না। কালো মোটা বইখানার ওপর মনে মনে অত্যন্ত চটিয়া গেল। ওটাকে একটা কুৎসিত কঠোর নিষ্ঠুর মানুষের মতো মনে করিয়া দেখিতে লাগিল। ওই বইখানা যে গিরিবালাকে বালিকা বলিয়া সম্পূর্ণ অবজ্ঞা করে, তাহা যেন তাহার প্রত্যেক দুর্বোধ পাতা দুষ্ট মানুষের মুখের মতো আকার ধারণ করিয়া নীরবে প্রকাশ করিতে লাগিল। সেই বইখানা যদি কোনো চোরি চুরি করিয়া লইয়া যাইত, তবে সেই চোরকে সে তাহার মাতৃভাণ্ডারের সমস্ত কেয়া ক্ষয়ের চুরি করিয়া পুরস্কার দিতে পারিত। সেই বইখানা বিলাসের জন্য সে মনে মনে দেবতার নিকট যে সকল অসঙ্গত ও অসম্ভব প্রার্থনা করিয়াছিল, তাহা দেবতারা শোনেন নাই। তখন ব্যথিত হৃদয় বালিকা দু একদিন চারুপাঠ হস্তে গুরুগৃহে গমন বন্ধ করিল, এবং সেই দু একদিন পরে এই বিচ্ছেদের ফল পরীক্ষা করিয়া দেখিবার জন্য সে অন্য ছলে শশীভূষণের গৃহ সম্মুখবর্তী পথে আসিয়া কটাক্ষপাত করিয়া দেখিল শশীভূষণ সেই কালো বইখানা ফেলিয়া একাকী দাঁড়াইয়া হাত নাড়িয়া লোহার গরাতগুলার প্রতি বিজাতীয় ভাষায় বক্তৃতা প্রয়োগ করিতেছেন। বোধ করি বিচারকের মন কেমন করিয়া গলাইবেন, এই লোহার গরাতগুলির উপর তাহার পরীক্ষা হইতেছে। সংসারের অভিজ্ঞতাহীন গ্রন্থবিহারী শশীভূষণের ধারণা ছিল যে পুরাকালে ডিমস্থিনিস, সিসরো, বার্গ, শেরিডান প্রভৃতি বাগ্মীগণ বাক্য বলে যে সকল অসামান্য কার্য করিয়া গিয়াছেন, যেরূপ শব্দবিধি সরবর্ষণে অন্যায়কে ছিন্ন ভিন্ন, অত্যাচারকে লাঞ্ছিত এবং অহংকারকে ধূলিসায়ী করিয়া দিয়াছেন, আজিকার দোকানদারি দিনেও তাহা অসম্ভব নহে। উদ্ধত ইংরাজকে কেমন করিয়া তিনি জগৎ সম্মুখে লজ্জিত অনুতপ্ত করিবেন, তিনকুচি গ্রামের জীর্ণ ক্ষুদ্র গৃহে দাঁড়াইয়া শশীভূষণ তাহারই চর্চা করিতেছিলেন। আকাশের দেবতারা শুনিয়া হাসিয়াছিলেন কি তাহাদের দেবচক্ষু অশ্রুসিক্ত হইতেছিল, তাহা কেহ বলিতে পারে না। সুতরাং সেদিন গিরিবালা তাহার দৃষ্টিপথে পড়িল না। সেদিন বালিকার অঞ্চলে জাম ছিল না। পূর্বে একদিন জামের আটি ধরা পড়িয়া অবধি ওই ফল সম্বন্ধে সে অত্যন্ত সংকুচিত ছিল। এমনকি শশীভূষণ যদি কোনোদিন নিরীহভাবে জিজ্ঞাসা করিত, গিরি আজ জাম নেই, সে সেটাকে গোড়ো উপহাস জ্ঞান করিয়া সব ক্ষোভে যাও বলিয়া তর্জন করিয়া পলায়নের উপক্রম করিত। জামের আটির অভাবে আজ তাহাকে একটা কৌশল অবলম্বন করিতে হইল। সহসা দূরের দিকে দৃষ্টিক্ষেপ করিয়া বালিকা উচ্চস্বরে বলিয়া উঠিল, স্বর্ণ ভাই, তুই যাস নে, আমি এক্ষুনি যাচ্ছি। কথাটা স্বর্ণলতা নামক কোনো দূরবর্তিনী সঙ্গিনীকে লক্ষ্য করিয়া উচ্চারিত হয় নাই। লক্ষ্য অত্যন্ত নিকটেই ছিল, কিন্তু হায়, অন্ধ পুরুষের প্রতি সে লক্ষ্য ভ্রষ্ট হইয়া গেল। শশীভূষণ যে শুনিতে পান নাই তাহা নহে, কিন্তু তিনি তাহার মর্ম গ্রহণ করিতে পারিলেন না। তিনি মনে করিলেন বালিকা সত্যই ক্রীড়ার জন্য উৎসুক, এবং সেদিন তাহাকে খেলা হইতে অধ্যয়নে আকর্ষণ করিয়া আনিতে তাহার অধ্যাবসায় ছিল না, কারণ তিনিও সেদিন কোনো কোনো হৃদয়ের দিকে লক্ষ্য করিয়া তীক্ষ্ণ স্বর সন্ধান করিতেছিলেন। বালিকার ক্ষুদ্র হস্তের সামান্য লক্ষ্য যেমন ব্যর্থ হইয়াছিল, তাহার শিক্ষিত হস্তের মহৎ লক্ষ্যও সেইরূপ ব্যর্থ হইয়াছিল। জামের আটির একটা গুণই যে একে একে অনেকগুলি নিক্ষেপ করা যায়, চারিটি নিষ্ফল হইলে অন্তত পঞ্চমটি ঠিক স্থানে গিয়া লাগিতে পারে। কিন্তু স্বর্ণ হাজার কাল্পনিক হোক, তাহাকে এক্ষুনি আসছি আশা দিয়া অধিকক্ষণ দাঁড়াইয়া থাকা যায় না। থাকিলে স্বর্ণের অস্তিত্ব সম্বন্ধে লোকের স্বভাবতই সন্দেহ জন্মিতে পারে। সুতরাং সেই উপায়টি যখন নিষ্ফল হইল, তখন গিরিবালাকে অবিলম্বে চলিয়া যাইতে হইল। তথাপি স্বর্ণ নামের কোন দূরস্থিত সহচরীর সঙ্গলাভ করিবার অভিলাষ আন্তরিক হইলে যেরূপ সবেগে উৎসাহের সহিত পদচারণা করা স্বাভাবিক হইত, গিরিবালার গতিতে তাহা লক্ষিত হইল না। সে যেন তাহার পৃষ্ঠ দিয়া অনুভব করিবার চেষ্টা করিতেছিল,
পশ্চাতে কেহ আসিতেছে কিনা। যখন নিশ্চয় বুঝিল কেহ আসিতেছে না, তখন তাহার আশার শেষতম ক্ষীণতম ভগ্নাংশটুকু লইয়া একবার পশ্চাৎ ফিরিয়া চাহিয়া দেখিল, এবং কাহাকেও না দেখিয়া সে ক্ষুদ্র আশাটুকু এবং শিথিলপত্র চারুপাটখানি খণ্ড খণ্ড করিয়া ছিঁড়িয়া পথে ছড়াইয়া দিল। শশীভূষণ তাহাকে যে বিদ্যাটুকু দিয়াছে, সেটুকু যদি সে কোনো মতে ফিরাইয়া দিতে পারিত, তবে বোধহয় পরিত্যাজ্য জামের আটির মতো সে সমস্তই শশীভূষণের দ্বারের সম্মুখে সশব্দে নিক্ষেপ করিয়া দিয়া চলিয়া আসিত। বালিকা প্রতিজ্ঞা করিল, দ্বিতীয়বার শশীভূষণের সহিত দেখা হইবার পূর্বেই সে সমস্ত পড়াশোনা ভুলিয়া যাইবে। তিনি যে প্রশ্ন জিজ্ঞাসা করিবেন, তাহার কোনোটিরও উত্তর দিতে পারিবে না, একটিরও না। তখন তখন শশীভূষণ অত্যন্ত জব্দ হইবে। গিরিবালার দুই চক্ষু জলে ভরিয়া আসিল। পড়া ভুলিয়া গেলে শশীভূষণের যে কিরূপ তীব্র অনুতাপের কারণ হইবে, তাহা মনে করিয়া সে পীড়িত হৃদয়ে কিঞ্চিৎ সান্ত্বনা লাভ করিল, এবং কেবলমাত্র শশীভূষণের দোষে বিস্তৃত শিক্ষা সেই হতভাগিনী ভবিষ্যৎ গিরিবালাকে কল্পনা করিয়া তাহার নিজের প্রতি করুণারস উচ্ছ্বলিত হইয়া উঠিল। আকাশে মেঘ করিতে লাগিল। বর্ষাকালে এমন মেঘ প্রতিদিন করিয়া থাকে। গিরিবালা পথের প্রান্তে একটা গাছের আড়ানে দাঁড়াইয়া অভিমানে ফুলিয়া ফুলিয়া কাঁদিতে লাগিল। এমন অকারণ কান্না প্রতিদিন কত বালিকা কাঁদিয়া থাকে, উহার মধ্যে লক্ষ্য করিবার বিষয় কিছুই ছিল না। শশীভূষণের আইন সম্বন্ধীয় গবেষণা এবং বক্তৃতা চর্চা ব্যর্থ হইয়া গেল। ম্যাজিস্ট্রেটের নামে মোকদ্দমা অকস্মাৎ মিটিয়া গেল। হরকুমার তাহাদের জেলার বেঞ্চে অনারারি ম্যাজিস্ট্রেট নিযুক্ত হইলেন। একখানা মলিন চাপকানো তৈলাক্ত পাগড়ি পরিয়া হরকুমার আজকাল প্রায়ই জেলায় গিয়া সাহেব সুবাদিগকে নিয়মিত সেলাম করিয়া আসেন। শশীভূষণের সেই কালো মোটা বইখানার প্রতি এতদিন পরে গিরিবালার অভিশাপ ফলিতে আরম্ভ করিল। সে একটি অন্ধকার কোণে নির্বাসিত হইয়া অনাদৃত বিস্তৃতভাবে ধ্বনিস্তর সংগ্রহে প্রবৃত্ত হইল। কিন্তু তাহার অনাদর দেখিয়া যে বালিকা আনন্দ লাভ করিবে, সেই গিরিবালা কোথায়? শশীভূষণ যেদিন প্রথম আইনের গ্রন্থ বন্ধ করিয়া বসিলেন, সেদিনই হঠাৎ বুঝিতে পারিলেন গিরিবালা আসে নাই। তখন একে একে এই কদিনের ইতিহাস অল্পে অল্পে তাহার মনে পড়িতে লাগিল। একদিন উজ্জ্বল প্রভাতে গিরিবালা অঞ্চল ভরিয়া নববর্ষার আর্দ্র বকুল ফুল আনিয়াছিল। তাহাকে দেখিয়াও যখন তিনি গ্রন্থ হইতে দৃষ্টি তুলিলেন না, তখন তাহার উচ্ছ্বাসে সহসা বাধা পড়িল। সে তাহার অঞ্চল বিদ্ধ একটা সুতসুতা বাহির করিয়া নত শিরে একটি একটি করিয়া ফুল লইয়া মালা গাঁথিতে লাগিল। মালা অত্যন্ত ধীরে ধীরে গাঁথিল। অনেক বিলম্বে শেষ হইল। বেলা হইয়া আসিল। গিরিবালার ঘরে ফিরিবার সময় হইল। তথাপি শশীভূষণের পড়া শেষ হইল না। গিরিবালা মালাটা তক্তপোষের ওপর রাখিয়া ম্লানভাবে চলিয়া গেল। মনে পড়িল, তাহার অভিমান প্রতিদিন কেমন করিয়া ঘনীভূত হইয়া উঠিল। কবে হইতে সে তাহার ঘরে প্রবেশ না করিয়া ঘরের সম্মুখবর্তী পথে মধ্যে মধ্যে দেখা দিত এবং চলিয়া যাইত। অবশেষে কবে হইতে বালিকা সেই পথে আসাও বন্ধ করিয়াছে, সেও তো আজ কিছুদিন হইল। গিরিবালার অভিমান তো এতদিন স্থায়ী হয় না। শশীভূষণ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া হতবুদ্ধি হতকর্মের মতো দেওয়ালে পিঠ দিয়া বসিয়া রহিলেন। ক্ষুদ্র ছাত্রীটি না আসাতে তাহার পাঠ্যগ্রন্থগুলো নিতান্ত বিস্বাদ হইয়া আসিল। বই টানিয়া টানিয়া লইয়া 2-4 পাতা পড়িয়া ফেলিয়া দিতে হয়। লিখিতে লিখিতে ক্ষণে ক্ষণে স্বচকিতে পথের দিকে দ্বারের অভিমুখে প্রতীক্ষাপূর্ণ দৃষ্টি বিক্ষিপ্ত হইতে থাকে এবং লেখা ভঙ্গ হয়। শশীভূষণের আশঙ্কা হইল গিরিবালার অসুখ হইয়া থাকিবে। গোপনে সন্ধান লইয়া জানিলেন সে আশঙ্কা অমূলক। গিরিবালা আজকাল আর ঘর হইতে বাহির হয় না, তাহার জন্য পাত্র স্থির হইয়াছে। গিরি যেদিন চারুপাঠের ছিন্নখণ্ডে গ্রামের পঙ্কিল পথ বিকীর্ণ করিয়াছিল, তাহার পরদিন প্রত্যুষে ক্ষুদ্র অঞ্চলে বিচিত্র উপহার সংগ্রহ করিয়া দ্রুত পদে ঘর হইতে বাহির হইয়া আসিতেছিল।
অতিশয় গ্রীষ্ম হওয়াতে নিদ্রাহীন রাত্রি অতিবাহন করিয়া হরকুমার ভোরবেলা হইতে বাহিরে বসিয়া গা খুলিয়া তামাক খাইতেছিলেন। গিরিকে জিজ্ঞাসা করিলেন, কোথায় যাচ্ছিস গিরি? গিরি কহিল, শশীদাদার বাড়ি। হরকুমার ধমক দিয়া কহিলেন, শশীদাদার বাড়ি যেতে হবে না, ঘরে যা। এই বলিয়া আসন্ন শ্বশুর গৃহবাস বয়ঃপ্রাপ্ত কন্যার লজ্জার অভাব সম্বন্ধে বিস্তর তিরস্কার করিলেন। সেই দিন হইতে তাহার বাহিরে আসা বন্ধ হইয়াছে। এবার আর তাহার অভিমান ভঙ্গ করিবার অবসর জুটিল না। আমসত্ত্ব, কেয়া খয়ের এবং জারদ নেব ভাণ্ডারের যথাস্থানে ফিরিয়া গেল। বৃষ্টি পড়িতে লাগিল, বকুল ফুল ঝরিতে লাগিল, গাছ ভরিয়া পেয়ারা পাকিয়া উঠিল এবং শাখাস্খলিত পক্ষু চৌচু ক্ষত সুপক্ক কালো জামে তরুতল প্রতিদিন সমাচ্ছন্ন হইতে লাগিল। হায়, সেই ছিন্নপ্রায় চারুপাটখানিও আর নাই। গ্রামে গিরিবালার বিবাহে যেদিন সানাই বাজিতেছিল, সেদিন অনিমন্ত্রিত শশীভূষণ নৌকা করিয়া কলিকাতা অভিমুখে চলিতেছিলেন। মোকদ্দমা উঠাইয়া লওয়া অবধি হরকুমার শশীকে বিষ চক্ষে দেখিতেন, কারণ তিনি মনে মনে স্থির করিয়াছিলেন শশী তাহাকে নিশ্চয়ই ঘৃণা করিতেছে। শশীর মুখে চোখে ব্যবহারে তিনি তাহার সহস্র কাল্পনিক নিদর্শন দেখিতে লাগিলেন। গ্রামের সকল লোকের কাছেই তাহার অপমান বৃত্তান্ত ক্রমশ বিস্তৃত হইতেছে। কেবল শশীভূষণ একাকী সেই দুঃখস্মৃতি জাগাইয়া রাখিয়াছে মনে করিয়া তিনি তাহাকে দুই চোখে দেখিতে পারিতেন না। তাহার সহিত সাক্ষাৎ হইবা মাত্র তাহার অন্তঃকরণের মধ্যে একটুখানি সলজ্জ সংকোচ এবং সেই সঙ্গে প্রবল আক্রোশের সঞ্চার হইত। শশীকে গ্রাম ছাড়া করিতে হইবে বলিয়া হরকুমার প্রতিজ্ঞা করিয়া বসিলেন। শশীভূষণের মতো লোককে গ্রাম ছাড়া করা কাজটা তেমন দুরূহ নহে। নায়েব মহাশয়ের অভিপ্রায় অনতি বিলম্বে সফল হইল। একদিন সকালবেলা পুস্তকের বোঝা এবং গুটি 2-4 টিনের বাক্স সঙ্গে লইয়া শশী নৌকায় চড়িলেন। গ্রামের সহিত তাহার যে একটি সুখের বন্ধন ছিল, সেও আজ সমারোহ সহকারে ছিন্ন হইতেছে। সুকোমল বন্ধনটি যে কত দৃঢ়ভাবে তাহার হৃদয়কে বেষ্টন করিয়া ধরিয়াছিল, তাহা তিনি পূর্বে সম্পূর্ণরূপে জানিতে পারেন নাই। আজ যখন নৌকা ছাড়িয়া দিল, গ্রামের বৃক্ষচূড়াগুলি অস্পষ্ট এবং উৎসবের বাদ্যধ্বনি ক্ষীণতর হইয়া আসিল, তখন সহসা অশ্রুবাষ্পে হৃদয় স্ফীত হইয়া উঠিয়া তাহার কণ্ঠরোধ করিয়া ধরিল। রক্তচ্ছ্বাস বেগে কপালের শিরাগুলি টনটন করিতে লাগিল এবং জগৎ সংসারের সমস্ত দৃশ্য ছায়া নির্মিত মায়ার মরীচিকার মতো তাহার অত্যন্ত অস্পষ্ট প্রতিভাত হইল। প্রতিকূল বাতাস অতিশয় বেগে বহিতেছিল, সেই জন্য স্রোত অনুকূল হইলেও নৌকা ধীরে ধীরে অগ্রসর হইতেছিল। এমন সময় নদীর মধ্যে এক কাণ্ড ঘটিল, যাহাতে শশীভূষণের যাত্রার ব্যাঘাত করিয়া দিল। স্টেশনঘাট হইতে সদর মহকুমা পর্যন্ত একটি নতুন স্টিমার লাইন সম্প্রতি খুলিয়াছে। সেই স্টিমারটি সশব্দে পক্ষ সঞ্চালন করিয়া ঢেউ তুলিয়া উজানে আসিতেছিল। জাহাজে নতুন লাইনের অল্পবয়স্ক ম্যানেজার সাহেব এবং অল্প সংখ্যক যাত্রী ছিল। যাত্রীদের মধ্যে শশীভূষণের গ্রাম হইতেও কেহ কেহ উঠিয়াছিল। একটি মহাজনের নৌকা কিছুদূর হইতেই স্টিমারের সহিত পাল্লা দিয়ে আসিতে চেষ্টা করিতেছিল, আবার মাঝে মাঝে ধরি ধরি করিতেছিল, আবার মাঝে মাঝে পশ্চাতে পড়িতেছিল। মাঝির ক্রমশ রোগ চাপিয়া গেল। সে প্রথম পালের ওপর দ্বিতীয় পাল এবং দ্বিতীয় পালের ওপর ক্ষুদ্র তৃতীয় পালটা পর্যন্ত তুলিয়া দিল। বাতাসের বেগে সুদীর্ঘ মাস্তুল সম্মুখে আনত হইয়া পড়িল এবং বিদীর্ণ তরঙ্গরাশি অট্টকল স্বরে নৌকা 2 পার্শ্বে উন্মত্তভাবে নৃত্য করিতে লাগিল। নৌকা তখন ছিন্ন বলগা অশ্বের ন্যায় ছুটিয়া চলিল। এক স্থানে স্টিমারের পথ কিঞ্চিত বাঁকা ছিল, সেইখানে সংক্ষিপ্ততর পথ অবলম্বন করিয়া নৌকা স্টিমারকে ছাড়াইয়া গেল। ম্যানেজার সাহেব আগ্রহ ভরে রেলিংয়ের ওপর ঝুঁকিয়া নৌকার এই প্রতিযোগিতা দেখিতেছিল। যখন নৌকা তাহার পূর্ণতম বেগ প্রাপ্ত হইয়াছে এবং স্টিমারকে হাত 2 ছাড়াইয়া গিয়াছে, এমন সময় সাহেব হঠাৎ একটা বন্দুক তুলিয়া স্ফীত পাল লক্ষ্য করিয়া আওয়াজ করিয়া দিল। এক মুহূর্তে পাল ফাটিয়া গেল, নৌকা ডুবিয়া গেল। স্টিমার নদীর বাঁকের অন্তরালে অদৃশ্য হইয়া গেল।
ম্যানেজার কেন যে এমন করিল তাহা বলা কঠিন। ইংরাজ নন্দনের মনের ভাব আমরা বাঙালি হইয়া ঠিক বুঝিতে পারি না। হয়তো দিশি পালের প্রতিযোগিতা সে সহ্য করিতে পারে নাই, হয়তো একটা স্ফীত বিস্তীর্ণ পদার্থ বন্দুকের গুলির দ্বারা চক্ষের পলকে বিদীর্ণ করিবার একটা হিংস্র প্রলোভন আছে, হয়তো এই গর্বিত নৌকাটার বস্ত্রখণ্ডের মধ্যে গুটি কয়েক ফুটা করিয়া নিমেষের মধ্যে ইহার নৌকালীলা সমাপ্ত করিয়া দিবার মধ্যে একটা প্রবল পৈশাচিক হাস্যরস আছে। নিশ্চয়ই জানি না, কিন্তু ইহা নিশ্চয় ইংরাজের মনের ভিতরে একটুখানি বিশ্বাস ছিল যে এই রসিকতাটুকু করার দরুন সে কোনরূপ শাস্তিদায়ক নহে, এবং ধারণা ছিল যাহাদের নৌকা গেল এবং সম্ভবত প্রাণসংশয়, তাহারা মানুষের মধ্যেই গণ্য হইতে পারে না। সাহেব যখন বন্দুক তুলিয়া গুলি করিল এবং নৌকা ডুবিয়া গেল, তখন শশীভূষণের নৌকা ঘটনাস্থলের নিকটবর্তী হইয়াছে। শেষোক্ত ব্যাপারটি শশীভূষণ প্রত্যক্ষ দেখিতে পাইলেন। তাড়াতাড়ি নৌকা লইয়া গিয়া মাঝি এবং মাল্লাদিগকে উদ্ধার করিলেন। কেবল এক ব্যক্তি ভিতরে বসিয়া রন্ধনের জন্য মশলা পিষিতেছিল, তাহাকে আর দেখা গেল না। বর্ষার নদী খরবেগে বহিয়া চলিল। শশীভূষণের হৃৎপিণ্ডের মধ্যে উত্তপ্ত রক্ত ফুটিতে লাগিল। আইন অত্যন্ত মন্দগতি, সে একটা বৃহৎ জটিল লৌহযন্ত্রের মতো। তৌল করিয়া সে প্রমাণ গ্রহণ করে এবং নির্বিকার ভাবে সে শাস্তি বিভাগ করিয়া দেয়। তাহার মধ্যে মানব হৃদয়ের উত্তাপ নাই, কিন্তু ক্ষুধার সহিত ভোজন, ইচ্ছার সহিত উপভোগ ও রস্যের সহিত শাস্তিকে বিচ্ছিন্ন করিয়া দেওয়া শশীভূষণের নিকট সমান অস্বাভাবিক বলিয়া বোধ হইল। অনেক অপরাধ আছে যাহা প্রত্যক্ষ করিবামাত্র তৎক্ষণাৎ নিজ হস্তে তাহার শাস্তিবিধান না করিলে অন্তর্যামী বিধাতা পুরুষ যেন অন্তরের মধ্যে থাকিয়া প্রত্যক্ষকারীকে দগ্ধ করিতে থাকেন। তখন আইনের কথা স্মরণ করিয়া সান্ত্বনা লাভ করিতে হৃদয় লজ্জাবোধ করে। কিন্তু কলের আইন এবং কলের জাহাজ ম্যানেজারটিকে শশীভূষণের নিকট হইতে দূরে লইয়া গেল। তাহাতে জগতের আর কি উপকার হইয়াছিল বলিতে পারি না, কিন্তু সে যাত্রায় নিঃসন্দেহে শশীভূষণের ভারতবর্ষীয় প্লীহা রক্ষা পাইয়াছিল। মাঝিমাল্লা যাহারা বাঁচিল তাহাদিগকে লইয়া শশী গ্রামে ফিরিয়া আসিলেন। নৌকায় পাট বোঝাই ছিল, সেই পাট উদ্ধারের জন্য লোক নিযুত করিয়া দিলেন এবং মাঝিকে ম্যানেজারের বিরুদ্ধে পুলিশে দরখাস্ত দিতে অনুরোধ করিলেন। মাঝি কিছুতেই সম্মত হয় না। সে বলিল, নৌকা তো মজিয়াছে, এক্ষণে নিজেকে মজাইতে পারিব না। প্রথমত পুলিশকে দর্শনী দিতে হইবে, তাহার পর কাজ কর্ম আহার নিদ্রা ত্যাগ করিয়া আদালতে আদালতে ঘুরিতে হইবে, তাহার পর সাহেবের নামে নালিশ করিয়া কি বিপাকে পড়িতে হইবে ও কি ফল লাভ হইবে তাহা ভগবান জানেন। অবশেষে সে যখন জানিল শশীভূষণ নিজে উকিল, আদালত খরচা তিনিই বহন করিবেন এবং মোকদ্দমায় ভবিষ্যতে খেসারত পাইবার সম্পূর্ণ সম্ভাবনা আছে, তখন রাজি হইল। কিন্তু শশীভূষণের গ্রামের লোক যাহারা স্টিমারে উপস্থিত ছিল তাহারা কিছুতেই সাক্ষ্য দিতে চাহিল না। তাহারা শশীভূষণকে কহিল, মহাশয়, আমরা কিছুই দেখি নাই, আমরা জাহাজের পশ্চাৎ ভাগে ছিলাম। কলের ঘটঘট এবং জলের কলকল শব্দে সেখান হইতে বন্দুকের আওয়াজ শুনিবারও কোনো সম্ভাবনা ছিল না। দেশের লোককে আন্তরিক ধিক্কার দিয়া শশীভূষণ ম্যাজিস্ট্রেটের নিকট মোকদ্দমা চালাইলেন। সাক্ষীর কোনো আবশ্যক হইল না। ম্যানেজার স্বীকার করিল যে সে বন্দুক ছুড়িয়াছিল। কহিল, আকাশে এক ঝাঁক বক উড়িতেছিল, তাহাদেরই প্রতি লক্ষ্য করা হইয়াছিল। স্টিমার তখন পূর্ণবেগে চলিতেছিল এবং সেই মুহূর্তেই নদীর বাঁকের অন্তরালে প্রবেশ করিয়াছিল। সুতরাং সে জানিতেও পারে নাই কাক মরিল কি বক মরিল কি নৌকাটা ডুবিল। অন্তরিক্ষে এবং পৃথিবীতে এত শিকারের জিনিস আছে যে কোনো বুদ্ধিমান ব্যক্তি ইচ্ছাপূর্বক ড্যাটি র্যাগ অর্থাৎ মলিন বস্ত্রখণ্ডের উপর সিকি পয়সা দামেরও ছিটাগুলি অপব্যয় করিতে পারে না। বেকসুর খালাস পাইয়া ম্যানেজার সাহেব চুরুট ফুকিতে ফুকিতে ক্লাবে হুইস্ট খেলিতে গেল। যে লোকটা নৌকার মধ্যে মশলা পিষিতেছিল 9 মাইল তফাতে তাহার মৃতদেহ ডাঙায় আসিয়া লাগিল এবং শশীভূষণ চিত্তদাহ লইয়া আপন গ্রামে ফিরিয়া আসিলেন।
যেদিন ফিরিয়া আসিলেন সেদিন নৌকা সাজাইয়া গিরিবালাকে শ্বশুরবাড়ি লইয়া যাইতেছে। যদিও তাহাকে কেহ ডাকে নাই, তথাপি শশীভূষণ ধীরে ধীরে নদী তীরে আসিয়া উপস্থিত হইলেন। ঘাটে লোকের ভিড় ছিল, সেখানে না গিয়া কিছু দূরে অগ্রসর হইয়া দাঁড়াইলেন। নৌকা ঘাট ছাড়িয়া যখন তাহার সম্মুখ দিয়া চলিয়া গেল, তখন চকিতের মতো একবার দেখিতে পাইলেন মাথায় ঘোমটা টানিয়া নববধূ নত শিরে বসিয়া আছে। অনেকদিন হইতে গিরিবালার আশা ছিল যে গ্রাম ত্যাগ করিয়া যাইবার পূর্বে কোনো মতে একবার শশীভূষণের সহিত সাক্ষাৎ হইবে, কিন্তু আজ সে জানিতে পারিল না যে তাহার গরু অনতি দূরে তীরে দাঁড়াইয়া আছেন। একবার সে মুখ তুলিয়াও দেখিল না, কেবল নিঃশব্দ রোদনে তাহার দুই কপল বহিয়া অশ্রুজল ঝরিয়া পড়িতে লাগিল। নৌকা ক্রমশ দূরে চলিয়া অদৃশ্য হইয়া গেল। জলের উপর প্রভাতের রৌদ্র ঝিকঝিক করিতে লাগিল। নিকটের আম্র শাখায় একটা পাপিয়া উচ্ছ্বসিত কণ্ঠে গান গাহিয়া মনের আবেগ কিছুতেই নিঃশেষ করিতে পারিল না। হিয়া নৌকা লোক বোঝাই লইয়া পারাপার হইতে লাগিল। মেয়েরা ঘাটে জল লইতে আসিয়া উচ্চ কলস্বরে গিরির শ্বশুরালয় যাত্রার আলোচনা তুলিল। শশীভূষণ চশমা খুলিয়া চোখ মুছিয়া সেই পথের ধারে, সেই গড়াদের মধ্যে, সেই ক্ষুদ্র গৃহে গিয়া প্রবেশ করিলেন। হঠাৎ একবার মনে হইল যেন গিরিবালার কণ্ঠ শুনিতে পাইলেন। শশী দাদা? কোথায় রে, কোথায়? কোথাও না। সে গৃহে না, সে পথে না, সে গ্রামে না, তাহার অশ্রু জলাভিষিক্ত অন্তরের মাঝখানটিতে। শশীভূষণ পুনরায় জিনিসপত্র বাঁধিয়া কলিকাতা অভিমুখে যাত্রা করিলেন। কলিকাতায় কোনো কাজ নাই, সেখানে যাওয়ার কোনো বিশেষ উদ্দেশ্যও নাই, সেজন্য রেলপথে না গিয়া বরাবর নদীপথে যাওয়াই স্থির করিলেন। তখন পূর্ণবর্ষায় বাংলাদেশের চারিদিকে ছোট বড় আঁকা বাঁকা সহস্র জলময় জাল বিস্তীর্ণ হইয়া পড়িয়াছে। শশীভূষণের নৌকা সেই সমস্ত সংকীর্ণ বক্র জলস্রোতের মধ্যে দিয়ে চলিতে লাগিল। জল তখন তীরের সহিত সমতল হইয়া গিয়াছে। কাশবন, সরবন এবং স্থানে স্থানে শস্যক্ষেত্র জলমগ্ন হইয়া পড়িয়াছে। গ্রামের বেড়া, বাঁশঝাড় ও আমবাগান একেবারে জলের ধারে আসিয়া দাঁড়াইয়াছে। বৃষ্টি যখন কিছুতেই থামে না, তখন রুদ্ধ নৌকার মধ্যে বিরক্ত হইয়া শশীভূষণ পুনশ্চ রেলপথে যাওয়াই স্থির করিলেন। এক জায়গায় একটা প্রশস্ত মোহনার মতো জায়গায় আসিয়া শশীভূষণ নৌকো বাঁধিয়া আহারের উদ্যোগ করিতে লাগিলেন। খোরার পা খানায় পড়ে। সে কেবল খানার দোষে নয়, খোরার পাটারও পরিবার দিকে একটু বিশেষ ঝোঁক আছে। শশীভূষণ সেদিন তাহার একটা প্রমাণ দিলেন। দুই নদীর মোহনার মুখে বাঁশ বাঁধিয়া জেলেরা প্রকাণ্ড জাল পাতিয়াছে। কেবল এক পার্শ্বে নৌকা চলাচলে স্থান রাখিয়াছে। বহুকাল হইতে তাহারা এ কার্য করিয়া থাকে এবং সেজন্য খাজনাও দেয়। দুর্ভাগ্যক্রমে এবৎসর এই পথে হঠাৎ জেলার পুলিশ সুপারিনটেন্ডেন্ট বাহাদুরের শুভাগমন হইয়াছে। তাহার বোট আসতে দেখিয়া জেলেরা পূর্ব হইতে পার্শ্ববর্তী স্থান নির্দেশ করিয়া উচ্চস্বরে সাবধান করিয়া দিল। কিন্তু মনুষ্যরচিত কোনো বাধাকে সম্মান প্রদর্শন করিয়া ঘুরিয়া যাওয়া সাহেবের মাঝির অভ্যাস নাই। সে সেই জালের উপর দিয়াই বোট চালাইয়া দিল। জাল অবনত হইয়া বোটকে পথ ছাড়িয়া দিল, কিন্তু তাহার হাল বাঁধিয়া গেল। কিঞ্চিৎ বিলম্বে এবং চেষ্টায় হাল ছাড়াইয়া লইতে হইল। পুলিশ সাহেব অত্যন্ত গরম এবং রক্তবর্ণ হইয়া বোট বাঁধিলেন। তাহার মূর্তি দেখিয়াই জেলে চারটে ঊর্ধ্বশ্বাসে পলায়ন করিল। সাহেব তাহার মাল্লাদিগকে জাল কাটিয়া ফেলিতে আদেশ করিলেন। তাহারা সেই 700-800 টাকার বৃহৎ জাল কাটিয়া টুকরো টুকরো করিয়া ফেলিল। জালের উপর ঝাঁঝ ঝাড়িয়া অবশেষে জেলেদিগকে ধরিয়া আনিবার আদেশ হইল। কনস্টেবল পলাতক জেলে চারিটির সন্ধান না পাইয়া যে চারিজনকে হাতের কাছে পাইল, তাহাদিগকে ধরিয়া আনিল। তাহারা আপনাদিগকে নিরপরাধ বলিয়া জোর হস্তে কাকতি মিনতি করিতে লাগিল। পুলিশ বাহাদুর যখন সেই বন্দীদিগকে সঙ্গে লইবার হুকুম দিতেছেন, এমন সময় চশমা পরা শশীভূষণ তাড়াতাড়ি একখানা জামা পরিয়া তাহার বোতাম না লাগাইয়াই চটি জুতা চটচট করিতে করিতে ঊর্ধ্বশ্বাসে পুলিশের বোটের সম্মুখে আসিয়া উপস্থিত হইলেন। কম্পিত স্বরে কহিলেন, স্যার,
জেনে জাল ছিড়িবার এবং এই 4 জন লোককে উৎপীড়ন করিবার তোমার কোনো অধিকার নাই। পুলিশের বড়কর্তা তাহাকে হিন্দি ভাষায় একটা বিশেষ অসম্মানের কথা বলিবা মাত্র তিনি এক মুহূর্তে কিঞ্চিত উচ্চ ডাঙা হইতে বোটের মধ্যে লাফাইয়া পড়িয়াই একেবারে সাহেবের উপর আপনাকে নিক্ষেপ করিলেন। বালকের মতো পাগলের মতো মারিতে লাগিলেন। তাহার পর কি হইল তিনি জানেন না। পুলিশের থানার মধ্যে যখন জাগিয়া উঠিলেন তখন বলিতে সংকোচ বোধ হয়। যেরূপ ব্যবহার প্রাপ্ত হইলেন তাহাতে মানসিক সম্মান অথবা শারীরিক আরাম বোধ করিলেন না। শশীভূষণের বাপ উকিল ব্যারিস্টার লাগাইয়া প্রথমত শশীকে হাজত হইতে জামিনে খালাস করিলেন। তাহার পরে মোকদ্দমার জোগাড় চলিতে লাগিল। যে সকল জেলের জাল নষ্ট হইয়াছে তাহারা শশীভূষণের এক পরগনার অন্তর্গত, এক জমিদারের অধীন। বিপদের সময় কখনো কখনো শশীর নিকটে তাহারা আইনের পরামর্শ লইতেও আসিত। যাহাদিগকে সাহেব বোটে ধরিয়া আনিয়াছিলেন তাহারাও শশীভূষণের অপরিচিত নহে। শশী তাহাদিগকে সাক্ষী মানিবেন বলিয়া ডাকাইয়া আনিলেন। তাহারা ভয়ে অস্থির হইয়া উঠিল। স্ত্রী পুত্র পরিবার লইয়া যাহাদিওকে সংসার যাত্রা নির্বাহ করিতে হয়, পুলিশের সহিত বিবাদ করিলে তাহারা কোথায় গিয়া নিষ্কৃতি পাইবে? একটার অধিক প্রাণ কাহার শরীরে আছে। যাহা লোকসান হইবার তাহা তো হইয়াছে, এখন আবার সাক্ষী ধরাইয়া এ কি মুশকিল। সকলে বলিল, ঠাকুর তুমি তো আমাদিগকে বিষম বিপদে ফেলিলে। বিস্তর বলা কহার পর তাহারা সত্য কথা বলিতে স্বীকার করিল। ইতিমধ্যে হরকুমার যেদিন বেঞ্চের কর্ম উপলক্ষে জেলার সাহেবদিগকে সেলাম করিতে গেলেন, পুলিশ সাহেব হাসিয়া কহিলেন, নায়েববাবু, শুনিতেছি তোমার প্রজারা পুলিশের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিতে প্রস্তুত হইয়াছে। নায়েব সচকিত হইয়া কহিলেন, হ্যাঁ, এও কি কখনো সম্ভব হয়? অপবিত্র জন্তুজাত পুত্রদিগের অস্তিত্বে এত ক্ষমতা? মোকদ্দমায় শশীভূষণের পক্ষ কিছুতেই টিকিতে পারিল না। জেলেরা একে একে আসিয়া কহিল, পুলিশ সাহেব তাহাদের জাল কাটিয়া দেন নাই, বোটে ডাকিয়া তাহাদের নাম ধাম লিখিয়া লইতেছিলেন। কেবল তাহাই নহে, তাহার দেশস্থ গুটিচারিক পরিচিত লোক সাক্ষ্য দিল যে তাহারা সে সময় ঘটনাস্থলে বিবাহের বরযাত্রা উপলক্ষে উপস্থিত ছিল। শশীভূষণ যে অকারণে অগ্রসর হইয়া পুলিশের পাহারাওয়ালাদের প্রতি উপদ্রব করিয়াছে তাহা তাহারা প্রত্যক্ষ দেখিয়াছে। শশীভূষণ স্বীকার করিলেন যে গালি খাইয়া বোটের মধ্যে প্রবেশ করিয়া তিনি সাহেবকে মারিয়াছেন, কিন্তু জাল কাটিয়া দেওয়া ও জেলেদের প্রতি উপদ্রবই তাহার মূল কারণ। এরূপ অবস্থায় যে বিচারে শশীভূষণ শাস্তি পাইলেন তাহাকে অন্যায় বলা যাইতে পারে না, তবে শাস্তিটা কিছু গুরুতর হইল। 3-4টা অভিযোগ, আঘাত, অনধিকার প্রবেশ, পুলিশের কর্তব্যে ব্যাঘাত ইত্যাদি সবকটাই তাহার বিরুদ্ধে পুরা প্রমাণ হইল। শশীভূষণ তাহার ক্ষুদ্র গৃহে তাহার প্রিয় পাঠ্যগ্রন্থগুলি ফেলিয়া 5 বৎসর জেল খাটিতে গেলেন। তাহার বাপ আপিল করিতে উদ্যত হইলে তাহাকে শশীভূষণ বারংবার নিষেধ করিলেন। কহিলেন, জেল ভালো, লোহার বেরি মিথ্যে কথা বলে না, কিন্তু জেলের বাহিরে যে স্বাধীনতা আছে সে আমাদিগকে প্রতারণা করিয়া বিপদে ফেলে। আর যদি সৎসঙ্গের কথা বল তো জেলের মধ্যে মিথ্যেবাদী কৃতঘ্ন কাপুরুষের সংখ্যা অল্প, কারণ স্থান পরিমিত, বাহিরে অনেক বেশি। শশীভূষণের জেলে প্রবেশ করিবার অনতিকাল পরেই তাহার পিতার মৃত্যু হইল। তাহার আর বড় কেহ ছিল না। এক ভাই বহুকাল হইতে সেন্ট্রাল প্রভিন্সে কাজ করিতেন। দেশে আসা তাহার বড় ঘটিয়া উঠিত না। সেইখানে তিনি বাড়ি তৈয়ারি করিয়া সপরিবারে স্থায়ী হইয়া বসিয়াছিলেন। দেশে বিষয় সম্পত্তি যাহা ছিল, নায়েব হরকুমার তাহার অধিকাংশ নানা কৌশলে আত্মসাৎ করিলেন। জেলের মধ্যে অধিকাংশ কয়েদিকে যে পরিমাণে দুঃখ ভোগ করিতে হয়, দৈব বিপাকে শশীভূষণকে তদপেক্ষা অনেক বেশি সহ্য করিতে হইয়াছিল। তথাপি দীর্ঘ 5 বৎসর কাটিয়া গেল। আবার একদা বর্ষার দিনে জীর্ণ শরীর ও শূন্য হৃদয় লইয়া শশীভূষণ কারাপ্রাচীরের বাহিরে আসিয়া দাঁড়াইলেন। স্বাধীনতা পাইলেন, কিন্তু তাহা ছাড়া কারার বাহিরে তাহার আর কেহ
অথবা আর কিছু ছিল না। গৃহহীন, আত্মীয়হীন, সমাজহীন, কেবল তাহার একলাটির পক্ষে এত বড় জগৎ সংসার অত্যন্ত ঢিলা বলিয়া ঠেকিতে লাগিল। জীবনযাত্রার বিচ্ছিন্ন সূত্র আবার কোথা হইতে আরম্ভ করিবেন, এই কথা ভাবিতেছেন এমন সময় এক বৃহৎ জুড়িগাড়ি তাহার সম্মুখে আসিয়া দাঁড়াইল। একজন ভৃত্য নামিয়া জিজ্ঞাসা করিল, আপনার নাম শশীভূষণ বাবু? তিনি কহিলেন, হ্যাঁ। সে তৎক্ষণাৎ গাড়ির দরজা খুলিয়া তাহার প্রবেশের প্রতীক্ষায় দাঁড়াইল। শশীভূষণ আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন, আমাকে কোথায় যাইতে হইবে? সে কহিল, আগে আমার প্রভু আপনাকে ডাকিয়াছেন। পথিকদের কৌতূহল দৃষ্টিপাত অসহ্য বোধ হওয়াতে তিনি সেখানে আর অধিক বাদানুবাদ না করিয়া গাড়িতে উঠিয়া পড়িলেন। ভাবিলেন, নিশ্চয়ই ইহার মধ্যে একটা কিছু ভ্রম আছে, কিন্তু একটা কোনো দিকে তো চলিতে হইবেই। না হয় এমনি করিয়া ভ্রম দিয়া এই নতুন জীবনের ভূমিকা আরম্ভ হোক। সেদিনও মেঘ এবং রৌদ্র আকাশময় পরস্পরকে স্বীকার করিয়া ফিরিতেছিল। পথের প্রান্তবর্তী বর্ষার জলপ্লাবিত গাঢ় শ্যাম শস্যক্ষেত্র চঞ্চল ছায়ালোকে বিচিত্র হইয়া উঠিতেছিল। হাটের কাছে একটা বৃহৎ রথ পড়িয়াছিল এবং তাহার অদূরবর্তী মুদির দোকানে একদল বৈষ্ণব ভিক্ষু গোপী যন্ত্র খোল করতাল যোগে গান গাহিতেছিল। এসো এসো ফিরে এসো, নাথ হে ফিরে এসো, আমার ক্ষুদিত তৃষিত তাপিত চিত, বধূ হে ফিরে এসো। গাড়ি অগ্রসর হইয়া চলিল। গানের পথ ক্রমে দূর হইতে দূরতর হইয়া কানে প্রবেশ করিতে লাগিল। ওগো নিষ্ঠুর ফিরে এসো হে আমার করুণ কোমল এসো, ওগো সজল জলস্নিগ্ধ কান্ত সুন্দর ফিরে এসো। গানের কথা ক্রমে ক্ষীণতর অস্ফুটতর হইয়া আসিল, আর বুঝা গেল না। কিন্তু গানের ছন্দে শশীভূষণের হৃদয়ে একটা আন্দোলন তুলিয়া দিল। তিনি আপন মনে গুনগুন করিয়া পদের পর পদ রচনা করিয়া যোজনা করিয়া চলিলেন, কিছুতে যেন থামিতে পারিলেন না। গাড়ি যখন একটি প্রাচীর বেষ্টিত উদ্যানের মধ্যে প্রবেশ করিয়া একটি দ্বিতল অট্টালিকার সম্মুখে থামিল, তখন শশীভূষণের গান থামিল। তিনি কোনো প্রশ্ন না করিয়া ভৃত্যের নির্দেশ ক্রমে বাড়ির মধ্যে প্রবেশ করিলেন। যে ঘরে আসিয়া বসিলেন সে ঘরের চারিদিকেই বড় বড় কাচের আলমারিতে বিচিত্র বর্ণের বিচিত্র মলাটের সারি সারি বই সাজানো। সেই দৃশ্য দেখিবা মাত্র তাহার পুরাতন জীবন দ্বিতীয়বার কারামুক্ত হইয়া বাহির হইল। এই সোনার জলে অঙ্কিত নানা বর্ণে রঞ্জিত বইগুলি আনন্দলোকের মধ্যে প্রবেশ করিবার সুপরিচিত রত্নখচিত সিংহদ্বারের মতো তাহার নিকটে প্রতিভাত হইল। টেবিলের উপরেও কি কতকগুলি ছিল। শশীভূষণ তাহার ক্ষীণ দৃষ্টি লইয়া ঝুঁকিয়া পড়িয়া দেখিলেন একখানি বিদীর্ণ স্লেট, তাহার উপরে গুটি কয়েক পুরাতন খাতা, একখানি ছিন্নপ্রায় ধারাপাত, কথামালা এবং একখানি কাশীরাম দাসের মহাভারত। স্লেটের কাঠের ফ্রেমের উপর শশীভূষণের হস্তাক্ষরে কালি দিয়া খুব মোটা করিয়া লেখা গিরিবালা দেবী। খাতা ও বইগুলির উপরেও ওই একই হস্তাক্ষরে এক নাম লিখিত। শশীভূষণ কোথায় আসিয়াছেন বুঝিতে পারিলেন। তাহার বক্ষের মধ্যে রক্তস্রোত তরঙ্গিত হইয়া উঠিল। মুক্ত বাতায়ন দিয়া বাহিরে চাহিলেন। সেখানে কি চক্ষে পড়িল? সেই ক্ষুদ্র গড়াত দেওয়া ঘর, সেই অসমতল গ্রাম্য পথ, সেই দূরে কাপড় পরা ছোট মেয়েটি এবং সেই আপনার শান্তিময় নিশ্চিন্ত নিভৃত জীবনযাত্রা। সেদিনকার সেই সুখের জীবন কিছুই অসামান্য বা অত্যধিক নহে। দিনের পর দিন ক্ষুদ্র কাজে ক্ষুদ্র সুখে অজ্ঞাতসারে কাটিয়া যাইত এবং তাহার নিজের অধ্যয়ন কার্যের মধ্যে একটি বালিকা ছাত্রীর অধ্যাপন কার্য তুচ্ছ ঘটনার মধ্যেই গণ্য ছিল। কিন্তু গ্রাম প্রান্তরের সেই নির্জন দিনযাপন, সেই ক্ষুদ্র শান্তি, সেই ক্ষুদ্র সুখ, সেই ক্ষুদ্র বালিকার ক্ষুদ্র মুখখানি সমস্তই যেন স্বর্গের মতো দেশকালের বহির্ভূত এবং আয়ত্তের অতীত রূপে কেবল আকাঙ্ক্ষা রাজ্যের কল্পনা ছায়ার মধ্যে বিরাজ করিতে লাগিল। সেদিনকার সেই সমস্ত ছবি এবং স্মৃতি
আজিকার এই বর্ষা ম্লান প্রভাতের আলোকের সহিত এবং মনের মধ্যে মৃদু গুঞ্জিত সেই কীর্তনের গানের সহিত জড়িত ও মিশ্রিত হইয়া এক প্রকার সঙ্গীতময় জ্যোতির্ময় অপূর্ব রূপ ধারণ করিল। সেই জঙ্গলে বেষ্টিত কর্দামাক্ত সংকীর্ণ গ্রাম পথের সেই অনাদৃত ব্যথিত বালিকার অভিমান মলিন মুখের শেষ স্মৃতিটি যেন বিধাতা বিরচিত এক অসাধারণ আশ্চর্য অপরূপ অতি গভীর অতি বেদনা পরিপূর্ণ স্বর্গীয় চিত্রের মতো তাহার মানসপটে প্রতিফলিত হইয়া উঠিল। তাহারই সঙ্গে কীর্তনের করুণ সুর বাজিতে লাগিল এবং মনে হইল যেন সেই পল্লী বালিকার মুখে সমস্ত বিশ্ব হৃদয়ের এক অনির্বাচনীয় দুঃখ আপনার ছায়া নিক্ষেপ করিয়াছে। শশীভূষণ দুই বাহুর মধ্যে মুখ লুকাইয়া সেই টেবিলের উপর সেই স্লেট বহি খাতার উপর মুখ রাখিয়া অনেককাল পরে অনেক দিনের স্বপ্ন দেখিতে লাগিলেন। অনেকক্ষণ পরে মৃদু শব্দে সচকিত হইয়া মুখ তুলিয়া দেখিলেন তাহার সম্মুখে রূপার থালায় ফলমূল মিষ্টান্ন রাখিয়া গিরিবালা অদূরে দাঁড়াইয়া নীরবে অপেক্ষা করিতেছিল। তিনি মস্তক তুলিতেই নীরাভরণা শুভ্র বসনা বিধবা বেশধারিণী গিরিবালা তাহাকে নতজানু হইয়া ভূমিষ্ঠ প্রণাম করিল। বিধবা গিরিবালা উঠিয়া দাঁড়াইয়া যখন শীর্ণ মুখ ম্লান বর্ণ ভগ্ন শরীর শশীভূষণের দিকে সকরুণ স্নিগ্ধ নেত্রে চাহিয়া দেখিল, তখন তাহার দুই চক্ষু ঝরিয়া দুই কপল বহিয়া অশ্রু পড়িতে লাগিল। শশীভূষণ তাহাকে কুশল প্রশ্ন জিজ্ঞাসা করিতে চেষ্টা করিলেন, কিন্তু ভাষা খুঁজিয়া পাইলেন না। নিরুদ্ধ অশ্রু বাষ্প তাহার বাক্যপথ সবলে অবরোধ করিল। কথা এবং অশ্রু উভয়ই নিরুপায়ভাবে হৃদয়ের মুখে কণ্ঠের দ্বারে বদ্ধ হইয়া রহিল। সেই কীর্তনের দল ভিক্ষা সংগ্রহ করিতে করিতে অট্টালিকার সম্মুখে আসিয়া দাঁড়াইল এবং পুনঃ পুনঃ আবৃত্তি করিয়া গাহিতে লাগিল, এসো এসো হে। নমস্কার, দ্য স্টোরি টেলার চ্যানেলে আজকের স্টোরি এখানেই শেষ। প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর দ্য নিউ আপডেট। নতুন গল্প প্রতি বৃহস্পতি এবং রবিবার ঠিক দুপুর 2টায়। অনেক ধন্যবাদ।